সালাম ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা। আজকে আমরা এক্সপ্লেইন করব একটা বাংলা হরর সিরিজ যার নাম হচ্ছে ভোগ। এই ভোগ সিরিজটা নিয়ে আমার অনেক আগে থেকেই একটা কৌতূহল ছিল। ইউটিউবে বাংলা অডিও বুক শোনা আমার একটা অনেক প্রিয় অভ্যাসের মধ্যে একটি। একটা সময় আমি প্রায়ই ইউটিউবে রেডিও মির্চি চ্যানেলের সানডে সাসপেন্সের অডিও বুকগুলো শুনতাম। সেই সানডে সাসপেন্সে একদিন আমি এই ভোগ গল্পটা শুনেছিলাম, যেটির রচয়িতা ছিল অভীক সরকার। মিরাক্কেলের উপস্থাপক সেই মীরের কণ্ঠে ভোগ গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছিল শুনতে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই যখন সিদ্ধান্ত নেয় তারা এই ভোগ গল্প নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করবে, তখন থেকেই মূলত আমি আগ্রহী ছিলাম এই সিরিজটা নিয়ে। তো চলুন আর অপেক্ষা না করে শুরু করা যাক ভোগ হরর ওয়েব সিরিজের কাহিনী সংক্ষেপ। ভোগ ওয়েব সিরিজে মোট 6টি পর্ব রয়েছে। প্রথম পর্বে আমরা সুবেশ নামের একজন লোককে দেখতে পাই, যে একটি অ্যান্টিক দোকানের মালিক ছিল এবং আজ তার দোকানে একটি ভিন্ন ধরনের মূর্তি এসেছিল। এই মূর্তিটি ছিল একটি নারী অবয়ব, যার হাতে ছিল একটি বীণা এবং একটি খুলি ছিল, যা অস্বাভাবিক ছিল। অর্থাৎ প্রচলিত কোনো মূর্তির সাথে এই মূর্তির কোনো মিল ছিল না। সুবেশের কর্মী রতন এই মূর্তিটি দোকানে সাজিয়ে রাখে, কিন্তু পরের মুহূর্তেই রতনের সাথে ভৌতিক কিছু হয়। সে একটা ভৌতিক নারী অবয়ব দেখতে পায়, যা তাকে বলছিল যে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। এতে রতন এতটাই ভয় পায় যে পরের দিন থেকে তাকে আর দোকানে দেখা যায় না। সুবেশ অবশ্য ব্যাপারটাকে রতনের হ্যালুসিনেশন হিসেবেই ধরে নিয়েছিল। অন্যদিকে সিরিজের মূল চরিত্র অতীনের সাথে আমাদের পরিচয় হয়। সে তার কোম্পানির সেরা পারফর্মারদের মধ্যে একজন এবং নিয়মিতভাবে পদোন্নতি পেয়ে যাচ্ছিল। অতীন অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করতে খুব পছন্দ করত এবং এই অ্যান্টিক কালেকশনের সুবেশ ছিল অতীনের বন্ধু। তাই অফিসের পর অতীন সরাসরি সুবেশের দোকানে যায়, যাতে সে প্রমোশন উদযাপনে সুবেশের সাথে পার্টি করতে পারে। দোকানে যাবার পর অতীনের চোখ সেই মূর্তির উপর পড়ে এবং প্রথম দেখাতেই সে মূর্তিটির উপর বেশ আকর্ষিত হয়। অতীন সেই মূর্তিটি দেখে খুব মুগ্ধ হয়। অতীন সুবেশকে এ সম্পর্কে জিজ্ঞেস করে এবং সুবেশ নিজেও এই মূর্তি সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না বলে জানিয়ে দেয়। তবে তার অভিজ্ঞতা বলে এই মূর্তিটি তিব্বতী রীতিতে তৈরি। সুবেশ তাকে জানায় যে কয়েকদিন আগে কাছাকাছি একটি বড় বাড়ি খালি করা হচ্ছিল, যে বাড়িটা চক্রবর্তী পরিবারের ছিল। পরিবারের সকল সদস্য হয় সময়ের সাথে সাথে মারা গিয়েছিল অথবা অন্য কোথাও বসতি স্থাপন করেছিল। পরিবারের বংশের শেষ মেয়েটিও তার স্বামীর সঙ্গে আমেরিকা চলে যাচ্ছিল, তাই সে বাড়ির সবকিছু বিক্রি করে দিচ্ছিল। সেখান থেকে সুবেশ সস্তা দামে অনেক অ্যান্টিক জিনিসপত্র কিনেছিল। সুবেশ যখন সেই জিনিসপত্র সংগ্রহ করছিল, তখন বাড়ির একজন বৃদ্ধ পুরোহিত তার কাছে আসেন, যিনি তাকে এই মূর্তিটা বিনামূল্যে দেন। তবে সুবেশ এই মূর্তির উৎপত্তি বা মূল্য সম্পর্কে কিছুই জানে না, কারণ সে এটা বিনামূল্যে পেয়েছে। অতীন কিন্তু এই মূর্তিটি খুব পছন্দ করে ফেলে এবং তখনই তার বন্ধুর কাছ থেকে মূর্তিটি কিনে নেয়। তবে মূর্তি বাবদ কত টাকা দেবে সেটা তারা পরে ঠিক করবে বলে জানায়। এরপর অতীন এবং সুবেশ একটা ক্লাবে পার্টি করতে যায় এবং সেখানে অতীন একটা মেয়ের সঙ্গে নাচতে শুরু করে। বলে রাখা ভালো, অতীন কিন্তু বেশ চকলেট বয় টাইপের ছিল, অর্থাৎ মেয়ে দেখলেই তাকে ডেটে যাবার জন্য পটিয়ে ফেলত। কিন্তু নাচতে নাচতে হঠাৎ অতীনের মনে হয় যেন পুরো ক্লাবটি খালি হয়ে গেছে এবং পুরো ক্লাবে যেন একটা লাল আলো ছড়িয়ে গেছে। অতীন কারো কণ্ঠস্বর শুনতে পায় যে তার কাছে খাবার চাইছিল। কিছুক্ষণ পর অতীনের সম্বিত ফিরে আসে এবং সে বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। সে ভেবেছিল বেশি ড্রিঙ্ক করা হয়ে গেছে, কিন্তু বাড়ি যাবার সময়ও তার হ্যালুসিনেশন কাটে না। সে তার গাড়ির রিয়ার ভিউ মিররে তার প্রয়াত মায়ের চেহারা দেখতে পায়, যার কারণে অতীন বেশ মানসিকভাবে ধাক্কা খায়। যাই হোক, সবকিছু উপেক্ষা করে সে বাড়ি ফিরে আসে। আমরা দেখতে পাই অতীনের বাসায় একজন দুঃসম্পর্কের আত্মীয় থাকেন, যার নাম পুষ্পা। তো পুষ্পাজি অতীনকে খাবার পরিবেশন করে। আমরা বুঝতে পারি যে অতীনের বাবা মা দুজনেই এই পৃথিবীতে নেই এবং মারা যাবার আগে অতীনের মা পুষ্পাজিকে অতীনের যত্ন নিতে বলেছিলেন। তারপর থেকেই পুষ্পাজি অতীনের মায়ের মতোই যত্ন নেন এবং অতীন তার সঙ্গে বাড়িতে থাকেন। এদিকে রাতের খাবারের পর যখন অতীন ঘুমাতে যায়, তখন সে আবার এক অদ্ভুত নারী মূর্তি আর তার মৃত মাকে স্বপ্ন দেখা শুরু করে, যার কারণে অতীন ভয়ে পানির গ্লাস ফেলে দেয়। তারপর হঠাৎ অতীন জেগে ওঠে এবং তার মনে হয় যে এটি কেবলই একটা স্বপ্ন ছিল, কিন্তু ঘরের ভেতরে সত্যি একটি গ্লাস ভাঙা অবস্থায় পড়েছিল এবং কারো পায়ের ছাপ ছিল। তো যাই হোক, পরের দিন সকালে অতীন সেই মূর্তিটি তার মৃত মা বাবার ছবির সামনে টেবিলের উপর রাখে। তারপর সে মূর্তির সামনে নিজ ধর্ম অনুসারে আগরবাতি জ্বালায় এবং ফুল দেয়।
তবে সে কিন্তু ফুল দিচ্ছিল নিজের মৃত বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে। এরপরে অতীনের চাচা ভবেশ তার বাড়িতে দেখা করতে আসে এবং সে এই মূর্তিটি দেখতে পায়। ভবেশ আঙ্কেল বলেন যে এই মূর্তিটি অনেকটা তিব্বতী চেহারায় দেখতে, সম্ভবত তান্ত্রিক শক্তি সম্পন্ন একজন দেবীর আদলে মূর্তিটি বানানো হয়েছে। তিনি বলেন যে বৌদ্ধ ধর্মেও তান্ত্রিক আচার অনুষ্ঠান রয়েছে। তিনি বজ্রায়ন নামের এক বৌদ্ধ ধর্ম আচারের সম্পর্কে শুনেছেন, যা তান্ত্রিক আচার অনুষ্ঠান দ্বারা প্রভাবিত হতো। মূলত দশম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে যখন ভারতীয়দের উপর আক্রমণ হওয়া শুরু করে, তখন অনেকেই তিব্বতে চলে গিয়েছিল এবং এইভাবে তারা ভারতীয় তান্ত্রিক আচার অনুষ্ঠান তিব্বতেও প্রচলন করেছিল। তবে ভবেশ আঙ্কেল অতীনকে ধমক দিয়ে বলেন যে অতীনের এই মূর্তিটির সামনে ফুল দিয়ে পূজা করা উচিত হয়নি। কেন? কারণ প্রতিটি ধর্মের উপাসনা করার পদ্ধতি আলাদা এবং অতীন যদি না বুঝে ভুলভাবে পূজা করে তাহলে হিতে বিপরীত হতে পারে। এজন্যই কথায় আছে, যেই দেবী যেই ফুলে তুষ্ট হন তাকে সেই ফুলেই উপাসনা করা উচিত। আমাদের মানুষদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটি আছে। আপনারা যারা বিবাহিত বা প্রেম করছেন তারা বিষয়টা ভালোই বুঝতে পারবেন। যেই প্রেমিকা চকলেট পছন্দ করে তাকে উপহার হিসাবে তেঁতুলের আচার দিলে নির্ঘাত ঝামেলায় পড়তে হবে। তো প্রিয় দর্শকেরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীরা অথবা প্রেমিক কিংবা প্রেমিকারা কোন উপহার পেতে সবচেয়ে বেশি ভালোবাসে, যাতে আপনাদের কমেন্ট দেখে আমার চ্যানেলের সিঙ্গেল বন্ধুরা কিছু আইডিয়া পেতে পারে তাদের ভবিষ্যৎ প্রেমময় জীবন সম্পর্কে। আবার কাহিনীতে ফিরে আসা যাক। ভবেশ আঙ্কেল সেদিনকার মতো চলে যান এবং মূর্তিটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে কয়েকদিন পরে তার ঘনিষ্ঠ একজন তান্ত্রিককে নিয়ে অতীনের বাড়িতে ফিরে আসবেন বলে জানান। এই কথোপকথনের সময় আমরা লক্ষ্য করি যে মূর্তিটির সামনে রাখা ফুলটি বাতাসের ঝাপটায় পড়ে গেছে। যাই হোক, পরদিন অতীন অফিসে যায় এবং সেখানে তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওয়াশরুমে অতীন রক্তাক্ত পায়ের ছাপ দেখতে পায়। আসলে তিনি বারবার একই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন, যা তাকে বলছে, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। অফিস থেকে বাড়ি ফিরে আসার পরও অতীনকে একটু বিভ্রান্ত দেখাচ্ছিল এবং সে ভাবছিল হয়তো এই মূর্তিটি কোনো অশুভ শক্তির ধারক এবং বাহক এবং তাকে ঠিকভাবে উপাসনা করা হচ্ছে না দেখে তার এরকম হ্যালোসিনেশন হচ্ছে। সে একটা ফল কেটে মূর্তির সামনে উৎসর্গ করে। সেই রাতে যখন অতীন ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে একজন দেবীর মতো নারী মূর্তি দেখতে পায়। স্বপ্নের মধ্যেই অদ্ভুত নারীর অবয়বটি অতীনকে আরও খাবার দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে এবং মনে হচ্ছিল যেন অতীন এই নারী মূর্তি দ্বারা সম্মোহিত হচ্ছে। এরপর দিন থেকেই অতীনের আচার আচরণ পরিবর্তন হতে শুরু করে, যেখানে সে খুব গম্ভীর হয়ে ওঠে এবং নিজের স্বভাব বিরুদ্ধভাবে একা থাকতে পছন্দ করা শুরু করে। অতীন প্রতিদিন সেই মূর্তিটিকে ফুলের মালা, বিভিন্ন ধরনের ফল ইত্যাদি দিয়ে পূজা করত, কিন্তু অতীনের দুঃস্বপ্ন দেখা বন্ধ হচ্ছিল না। অতীনের এরকম বদলে যাওয়া তার বাসার পুষ্পাজিও লক্ষ্য করেছিল। তিনি অবশ্য অতীনকে এসবের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। এর মধ্যে একদিন মধ্যরাতে পুষ্পাজি ঘণ্টার শব্দ শুনতে পান এবং খোঁজ নেয়ার জন্য অতীনের ঘরে যান। বিস্ময়ের সাথে তিনি দেখতে পান যে অতীন একটা ঘরে বসে একা এই মূর্তির পূজা করা শুরু করেছে। আমরা বুঝতে পারি মূর্তির দ্বারা অতীন সম্পূর্ণভাবে বশীভূত হয়েছে আর তার মানসিক ভারসাম্য মোটেও ঠিক নেই। এখানে আমরা পুষ্পাজির পেছনে একটি নারী পিশাচকে দেখতে পাই, তবে সেই রাতে তারা পুষ্পার কোনো ক্ষতি করে না। পুষ্পাজি পরদিন এইসব কথা ভবেশ আঙ্কেলকে বলে। ভবেশ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দেরি না করে এক পরিচিত পুরোহিতের সাথে অতীনের সাথে দেখা করতে আসে। পুরোহিত বলেন যে তিনিও মূর্তির দেবীটিকে চিনতে পারছেন না, তবে অতীনের একদমই উচিত হচ্ছে না এই নাম না জানা দেবীর পূজা করা। এই কথা শুনে অতীন পুরোহিতের উপর রেগে যান। অতীন অবশ্য সম্পূর্ণ অন্যরকম মানুষ হয়ে গেছে এই কদিনে। সে নিজের যত্ন নেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এক সময়ের ঠিক সেরা কর্মচারীর পুরস্কার পাওয়া অতীন গত কিছুদিন ধরে অফিসেও কোনো কাজে মনোনিবেশ করতে পারছিল না। গত মাসের অফিস সেরার পুরস্কার নেয়ার পর সে দ্রুত বাড়ি ছুটে যায় যাতে সে মূর্তির পূজা করতে পারে। অতীনের অফিসের বন্ধুরা অতীনের এই অদ্ভুত আচরণ লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েছিল, কারণ একসময়ের পার্টি প্রেমী অতীন এখন কেমন যেন নিঃসঙ্গ ভ্রমচারীর মতো হয়ে গেছে। সেই রাতে যখন অতীন অফিস থেকে বাড়ি ফিরছিল তখন একজন মহিলা তার গাড়ির সামনে আসে। অতীন কোনোভাবে হার্ট ব্রেক করে গাড়ি থামায় এবং এখানে এই মহিলা অতীনকে কিছু খাবার দিতে বলে। অতীন এই মহিলাটিকে তার অফিসের পার্টির লেফট ওভার খাবার দেয়। অতীন জানতে পারে এই মহিলাটির নাম ডামরি। তার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে অতীনকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার অনুরোধ করে, বিনিময়ে সে বাসার সব কাজ করে দেবে বলে জানায়। অতীন মহিলাটির কথায় কেমন যেন একটা মোহ খুঁজে পায়, তাই কোনো কারণ ছাড়াই ডামরিকে তার সঙ্গে বাড়িতে নিয়ে আসে।
পুষ্পাজি অবশ্য এতে মোটেও খুশি হয় না, বরং এভাবে অপরিচিত একজন মহিলাকে বাড়িতে নিয়ে আসার কারণে অতীনকে ভর্ৎসনা করতে থাকে। কিন্তু অতীনের পীড়াপিড়িতে পুষ্পাজি ডামরিকে থাকার জন্য অবশেষে একটি জায়গা ঠিক করে দেয় এবং এখানে আমরা ডামরির অভিব্যক্তির পরিবর্তন দেখতে পাই। তার হাবভাব দেখে আমরা বুঝতে পারি ডামরি অবশ্যই এই মূর্তির সাথে সম্পর্কিত এবং সে জেনে বুঝেই অতীনের বাড়িতে এসেছে। সেদিন পুষ্পাজি মধ্যরাতে শব্দ শুনে ঘুম থেকে ওঠেন এবং দেখতে পান যে ঘরে বিদ্যুৎ নেই। তখন তিনি কিসের শব্দ দেখার জন্য একটা মোমবাতি জ্বালান এবং তার সামনে হঠাৎ ভয়ঙ্কর এক পিশাচকে দেখতে পান। সেটি দেখে তিনি চিৎকার দিয়ে ওঠেন, তবে তার চিৎকার শোনার মতো পরিস্থিতিতে অতীন তখন ছিল না। সেই রাতে তার সঙ্গে কি হয় সেটা আর আমরা জানতে পারি না, তবে পরের দিন পুষ্পাজি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে মর্মে সবাই জেনে যায় এবং পুলিশ তদন্তের জন্য অতীনের বাড়িতে আসে। অতীন পুরোটা সময় নিজের ভাবনার ভেতরেই যেন ডুবেছিল। তার এই হাল দেখে ভবেশ আঙ্কেল বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। তবে যখন ভবেশ আঙ্কেল এবং পুলিশ জানতে পারে যে অতীন ডামরি নামের এক নতুন মহিলাকে বাড়িতে এনেছে, তখন তারাও বেশ অবাক হয়ে যায়। তবে অতীন একজন প্রাপ্তবয়স্ক লোক হওয়ায় তাকে তারা বিশেষ কিছু বলতেও পারছিল না। পুষ্পাজিকে গায়েব করে দেওয়ার পর ডামরি পুরো বাড়ির কর্তৃত্ব যেন নিজের হাতে নিয়ে নেয়। সেই রাতে ডামরি অতীনের জন্য অদ্ভুত এবং অনেক নোংরা পচা খাবার রান্না করে। অতীন খেতে বসলে ডামরি দেবীকে দেওয়ার আগে নিজে খেতে শুরু করায় অতীনকে থামিয়ে দেয়। অতীনও দেবীকে না দিয়ে নিজেই খাওয়া শুরু করায় নিজেকে শাস্তি দেবার জন্য অদ্ভুতভাবে থাপ্পড় মারা শুরু করে। তারপর সে ডামরির তৈরি নোংরা পচা খাবারগুলো সেই মূর্তিকে খেতে দেয়। তারপর নিজেও সেই নোংরা খাবার খেয়ে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুম থেকে উঠে অতীন আবার সেই মূর্তির ঘরে যায় এবং সে দেখতে পায় প্রথমবারের মতো সেই মূর্তি তার দেয়া খাবার খেয়েছে। তার মানে ফল কিংবা ফুল নয়, এই নোংরা বাসি পচা খাবারই এই মূর্তির পছন্দ। যাই হোক, মূর্তির মুখে খাবার লেগে থাকতে দেখে অতীন খুব খুশি হয় এবং মাঝরাতে ডামরির সঙ্গে একসঙ্গে মিলিতভাবে সেই মূর্তির পূজা করা শুরু করে। পরের দিন সকালে অতীন খুব খুশি মনে ঘুম থেকে ওঠে, কারণ অনেকদিন পর কোনো দুঃস্বপ্ন ছাড়া তার ঘুম হয়েছিল। এখানে ডামরি আবার অতীনকে সম্পূর্ণ পচা বাসি খাবার খাওয়ায়। তারপর এই প্রক্রিয়া চলতে থাকে। দেবীকে পচা খাবার দেয়া, নিজে পচা খাবার খাওয়া, পূজা করা, অফিসে যাওয়া, ফিরে আসা, পূজা করা এবং আবার অফিসে যাওয়া, এভাবেই চক্রটি চলতে থাকে। কিছুদিন পর অতীনের সেই রুটিনে একটু পরিবর্তন ঘটে। আমরা তাকে নিয়মিত শ্মশান ঘাটে যেতে দেখি। সেখানে সে গভীর রাতে নিজের মাকে ডেকে চিৎকার করে কাঁদতে থাকে। কয়েকদিন পর পুলিশ অতীনের বাসায় আসে এবং তাকে বলে যে তারা পুষ্পাজির কোনো খোঁজ খবর পাচ্ছে না কোথাও। অতীন এই বিষয়ে কোনো মনোযোগ না দিয়েই মামলাটি বন্ধ করে দিতে বলে। পুলিশের কাছ থেকে যখন ভবেশ আঙ্কেল জানতে পারে যে অতীন মামলাটি তুলে নিয়েছে, তখন সে বেশ অবাক হয়ে যায়। অতীনের সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করতে সে রাতে তার বাড়িতে আসে এবং তিনি অতীনকে অদ্ভুতভাবে নাচতে এবং উপাসনা করতে দেখেন। ভবেশ আঙ্কেল এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। অতীন অবশ্য ভবেশ আঙ্কেলকে দেখে বেশ রেগে যায় এবং তার সঙ্গে খুব অদ্ভুত আচরণ করা শুরু করে। ভবেশ আঙ্কেল যাবার আগে ডামরিকেও দেখে। ডামরির চোখে এমন একটা শয়তানি শক্তির ঝিলিক তিনি দেখতে পান, যেটা দেখে তিনি বুঝতে পারেন এই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এমন পরিস্থিতিতে ভবেশ আঙ্কেল সিদ্ধান্ত নেন তাকে এখনই কিছু করতে হবে। তিনি তৎক্ষণাৎ অতীনের বন্ধু সুবেশের সঙ্গে দেখা করতে যান, যার দোকান থেকে অতীন মূর্তিটা কিনেছিল, এবং তিনি সুবেশকে সেই মূর্তি সম্পর্কে জিজ্ঞেস করেন। সুবেশ তাকে জানায় যে তার কর্মচারী রতনও মূর্তিটা দেখার পর চাকরি ছেড়ে চলে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। এর মানে হলো সেই মূর্তিতে অবশ্যই অস্বাভাবিক কিছু একটা আছে। এটি সম্পর্কে জানতে সুবেশ এবং ভবেশ আঙ্কেল সে ব্যক্তির কাছে যান যিনি সুবেশকে বিনামূল্যে মূর্তিটি দিয়েছিল। অন্যদিকে অতীনের আচরণ ধীরে ধীরে তার অফিসের সহকর্মীদের কাছে বিরক্তিকর লাগা শুরু করে। অতীন অফিসে খুব পচা এবং দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে আসত, যার ফলে পুরো ক্যান্টিন দুর্গন্ধময় হয়ে যেত। সে নিজেকে আর ভদ্রস্থ রাখতে পারছিল না। তার পোশাক আশাক দেখেই বোঝা যেত তার জীবনে কোনো সমস্যা চলছে। আগে অতীন ছিল একজন টপ নচ এমপ্লয়ি, বন্ধুসুলভ এবং পার্টি লাভার একজন ব্যক্তি। অতীনের বর্তমান অবস্থা দেখে অতীনের বস তাকে 1 সপ্তাহের বাধ্যতামূলক ছুটি দেয়, যাতে সে তার চেক আপ করাতে পারে এবং নিজেকে সঠিক পথে আনতে পারে। অফিসের পরে অতীন আবার শ্মশানে যায়। অফিসে সমস্যা হওয়ায় সেদিন তার মন খারাপ ছিল, তাই বাড়িতে না গিয়ে সে একটা ধাবায় খেতে যায়। এখানে অতীনের সঙ্গে একজন বৃদ্ধ লোকের দেখা হয়, যিনি অতীনকে তার কাছে তার অর্ধেক রুটি খেতে চান। অতীন সেই বৃদ্ধ লোকটিকে তার রুটির একটি বড় টুকরো দেয়
এবং তারপর সেই বৃদ্ধ লোকটি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে। লোকটির নাম কৃষ্ণনন্দ মৈত্রী এবং তারপর সে তাকে বলে যে সে কয়েকটি বইও লিখেছে আধি ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে। এরপর সে হঠাৎ বলে যে অন্ধকার শক্তি একবার যদি কারো অন্তরে জেকে বসে তাহলে তার ক্ষতি সাধন না করে যায় না, কিন্তু প্রেমের শক্তি যে কোনো তন্ত্রের চেয়েও শক্তিশালী। প্রেমের তন্ত্র সবচেয়ে শক্তিশালী। তারপর সেই লোকটি অতীনকে একটি বড় লকেট পরিয়ে দেন এবং তাকে বলেন যে যতক্ষণ অতীন এই লকেটটি পরে থাকবে ততক্ষণ কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারবে না। এই পুরো ইন্টারেকশনটি বেশ অদ্ভুত ছিল, কিন্তু আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি অতীনকে এখানে সাহায্য করছে, যাতে অতীন যে পরিস্থিতিতে আটকে আছে সেখান থেকে সে পালাতে পারে। অন্যদিকে ভবেশ আঙ্কেল এবং সুবেশ সেই বৃদ্ধ পুরোহিতের সঙ্গে দেখা করতে যান, যিনি সুবেশকে এই মূর্তিটা বিনামূল্যে দিয়েছিল। এখানে পুরোহিত এই মূর্তির সমস্ত গোপন রহস্য প্রকাশ করতে শুরু করে। আসলে এটি কোনো সাধারণ মূর্তি নয়, বরং 10টি মহাবিদ্যার দেবী, যাকে ইংরেজিতে বলে 10 গডেস অফ উইজডম, তাদের মধ্যে নবম দেবীর মূর্তি, অর্থাৎ নবম জ্ঞানের দেবী, এবং যাকে তান্ত্রিকদের ভাষায় দেবী মাতুঙ্গি বলা হয়। আগামীকাল অমাবস্যার রাত এবং আগামীকাল সম্ভবত অতীনের জীবনে ভয়ঙ্কর ঘটনা হতে চলেছে। এখন পুরোহিত এই মূর্তির সম্পর্কে আরো বিস্তারিত সবকিছু বলে, তবে এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। আপাতত আমরা অতীনের কাছে ফিরে আসি। লকেট পরার সাথে সাথেই অতীনের মানসিক অবস্থার উন্নতি হওয়া শুরু করে। সে বাড়ি ফিরে আসার পর কয়েক সপ্তাহ পরে বুঝতে পারে যে তার ঘর কতটা নোংরা ছিল। এমন পরিস্থিতিতে সে ডামরির উপর প্রচন্ড রেগে যায়। ডামরিও বেশ অবাক হয় অতীনের এরকম আচরণ দেখে, কিন্তু ডামরি অতীনকে বলে দেয় যে সে আজ অসুস্থ, তাই আজ ঘর পরিষ্কারের কাজ করতে পারবে না। অতীন লক্ষ্য করে তার বাড়ির নিচে কিছু ধর্মীয় রিচুয়ালের চিহ্ন তৈরি করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন ধরনের নিম্নবর্গীয় প্রাণী যেমন পাখি, বিড়াল ইত্যাদি মৃত অবস্থায় পড়েছিল। অতীন আশেপাশে কোথাও পুষ্পাজিকে না দেখতে পেয়ে তার মনে পড়ে যে পুষ্পাজি হারিয়ে গেছে। সে তখন পুলিশকে ফোন করে পুষ্পাজি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ তাকে জানায় যে আমরা তো আপনার কথাতে মামলা বন্ধ করে দিয়েছি। অতীন তখন বেশ অবাক হয়ে যায় যে সে কেন মামলাটা বন্ধ করতে বলেছিল। অতীন তাৎক্ষণিকভাবে তার এক বন্ধুর সাথে কথা বলে, যাতে পুষ্পাজির হারিয়ে যাওয়া ছবি সে কাগজে হারানো বিজ্ঞপ্তি হিসাবে ছাপাতে পারে। এতদিন অতীন নোংরাবাসী খাবার খেয়ে এসেছে এবং সেই মূর্তিটার পূজা করে এসেছে, আর আজ সেই লোকটার লকেটের প্রভাবে অতীন এই সমস্ত অশুভ কাজ থেকে দূরে থাকে। ফলে সেই রাতে সে আবার দুঃস্বপ্ন দেখে। অতীন স্বপ্নের ভেতরে ডামরির ভৌতিক কিছু অবয়ব দেখতে পায়। পরদিন সকালে ডামরি বেশ খোশ মেজাজে ছিল। সে অতীনকে বলে সে আজ পুরো ঘর পরিষ্কার করবে। অতীন যেন রাতে কাজ থেকে একটু দেরি করে আসে, কারণ আজ রাতে ডামরি দেবীর জন্য একটা দুর্দান্ত উপহার প্রস্তুত করবে। এই কথা বলার পর সে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। অতীন তো এখন আর সম্মোহিত অবস্থায় নেই, তাই সে বুঝতে পারে এখানে কিছু একটা খুব খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। এবার আসি আমরা সুবেশ, ভবেশ আঙ্কেল এবং সেই পূজারীজির কথায়। সেই পূজারী এখানে মূর্তির উৎপত্তি সম্পর্কে বলা শুরু করেন। তিব্বতের শিগাস্ত নামের একটা প্রদেশের রাজা ছিলেন তেনজিন গিয়াৎসো। তার সঙ্গে তিব্বতের সম্রাট জামিয়াং দৌর্জের একটা যুদ্ধ চলছিল। তিব্বতের সম্রাট কখনোই শিগাস্তের রাজা তেনজিনকে পরাজিত করতে পারছিলেন না। তেনজিনকে দুর্বল করার একটাই উপায় ছিল, সেটা হলো তার মেয়েকে হত্যা করা। তাই তিব্বতের সম্রাটের গুপ্তচরেরা তেনজিনের মেয়েকে অনেকবার বিষ প্রয়োগের চেষ্টা করে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু রাজা তেনজিনের একজন বিষ বিশেষজ্ঞ ছিল এবং সেই বিষ বিশেষজ্ঞের কাজ ছিল বিষ তৈরি করা বা বিষের প্রতিষেধক তৈরি করা। সম্রাটের গুপ্তচরেরা যেই বিষই প্রয়োগ করত, সেই বিষ বিশেষজ্ঞ সেই বিষেরই প্রতিষেধক তৈরি করে ফেলত এবং রাজার মেয়েকে সুস্থ করে তুলত। এমন পরিস্থিতিতে তিব্বতের সম্রাট তেনজিনের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন, যাতে তিনি তাকে শাস্তি দিতে পারেন এবং অন্য কোনো রাজা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস না পায়। কিন্তু তিব্বতের সম্রাট যুদ্ধ শুরু করার আগেই সেই বিষ বিশেষজ্ঞ তার পুরো পরিবারের ওপর কালো জাদু প্রয়োগ করে। সম্রাট নিজেও সেই কালো জাদুতে অসুস্থ হয়ে পড়েন। এক ধাক্কায় তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এই সমস্ত ঘটনা ঘটেছিল সেই বিষ বিশেষজ্ঞের কারণে, যার নাম ছিল সহস্রাক্ষ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, যে চক্রবর্তী পরিবারের সেই পূর্বপুরুষের বাড়ি থেকে সুবেশ মূর্তিটি খুঁজে পেয়েছিল, সেই চক্রবর্তী পরিবারেরই পূর্বপুরুষ ছিল এই সহস্রাক্ষ চক্রবর্তী। 16শ শতাব্দীতে চক্রবর্তী পরিবার এই বাংলার বাড়িতে স্থানান্তরিত হয়েছিল। সে সময় বাড়ির মালিক ছিলেন বিশ্বেশ্বর চক্রবর্তী
এবং সহস্রাক্ষ চক্রবর্তী ছিল তার ভাই। সহস্রাক্ষের যখন 30 বছর বয়স ছিল তখন তিনি তপস্বী হিসাবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এবং একদিন সে নিখোঁজ হয়ে যায়। 10 বছর ধরে একজন তপস্বীর কাছ থেকে শিক্ষা গ্রহণের পর তিনি তিব্বতে যান। সেখানে তিনি একজন তান্ত্রিক গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং তান্ত্রিক জ্ঞান অর্জন করেন। মূলত সহস্রাক্ষ বজ্রায়ন তান্ত্রিক জ্ঞান অর্জন করেছিল, যেটা ছিল বৌদ্ধ ধর্মের তান্ত্রিক একটা শাখা। ইতিমধ্যেই আমরা জানি যে সহস্রাক্ষ চক্রবর্তী তানজিনের মেয়েকে সুস্থ করেছিল এবং তিব্বত সম্রাটের পতন ঘটিয়েছিল। এর জন্য সহস্রাক্ষ রাজ্যের সেরা ভাস্করকে ডেকে তার কাছ থেকে এই দেবী মাতঙ্গীর মূর্তিটা তৈরি করেছিল। এ কারণেই এই মূর্তির চেহারাটা কিছুটা তিব্বতী ছিল। এর সাহায্যে তানজিম যুদ্ধ না করেই তিব্বতের সম্রাটকে কালো জাদু করে পরাজিত করেছিল। এই ঘটনার পর সহস্রাক্ষ বুঝতে পারে যে মূর্তিটা অনেক শক্তিশালী এবং এটি যদি কখনো ভুল তান্ত্রিকের হাতে পড়ে তাহলে সারা পৃথিবীতে ধ্বংস ডেকে আনতে পারে। তাই তিনি একদিন গোপনে এই মূর্তিটি নিয়ে এই বাংলায় তার বাড়িতে পালিয়ে আসেন। এখানে গত 600 বছর ধরে চক্রবর্তী পরিবারের কাছে মূর্তিটি লুকায়মান ছিল। সহস্রাক্ষ পরিবারের ধারণা ছিল মূর্তিটি তাদের পরিবারের জন্য আশীর্বাদ বয়ে আনবে। তবে এই মূর্তি তাদের জন্য দুর্ভাগ্যেরও কারণ হতে পারে যদি না একটি নিয়ম ফলো না করা হয়। সেটা হলো, যদি চক্রবর্তী পরিবার যে কোনো দিন এই বাড়ি ছেড়ে চলে যায় তবে তাদের এই মূর্তিটি কোনো মানুষকে উৎসর্গ করতে হবে। তাই এই পরিবারের যত্ন নেওয়া পুরোহিত এই মূর্তিটি সুবেশকে বিনামূল্যে দিয়ে দিয়েছিল, কারণ চক্রবর্তী পরিবার চিরতরে এই বাড়ি ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছিল। কিন্তু পুরোহিত বুঝতে পারেননি যে এই মূর্তিটি বাসায় নিয়ে অতীন উল্টাপাল্টা উপাসনা শুরু করবে, যেটা অতীনের জীবনে একটা বড় বিপর্যয় ডেকে আনবে। পুরোহিত বলেন যে এখন অতীনকে বাঁচানো খুবই কঠিন, কারণ একমাত্র কোনো ঐশ্বরিক শক্তি অতীনকে বাঁচাতে পারবে। অন্যদিকে আমরা অতীনকে অফিসে যেতে দেখি এবং আমরা স্পষ্ট বুঝতে পারি যে লকেটটা পরার পর থেকে সে অনেকটা ভালো বোধ করছে। অফিসের পর অতীন আজ শ্মশানে যায় না, বরং সে বাড়িতে ফিরে আসে। বাড়ির বাইরে ভবেশ আঙ্কেল অতীনের জন্য অপেক্ষা করছিল। আঙ্কেল অতীনকে মূর্তি সম্পর্কে সবকিছু খুলে বলে এবং তিনি আরো বলেন যে ডামরি কোনো সাধারণ মানুষ নয়। এই দেবী মাতঙ্গী আসলে দেবী সরস্বতীর একটি তান্ত্রিক রূপ, সেজন্যই তার হাতে একটা বীণাও আছে। দেবী মাতঙ্গী প্রতিটি অশিষ্ট, প্রত্যাখ্যাত এবং অপবিত্র জিনিস রক্ষা করেন। সকল ধরনের পচা গলা খাবার তার ভোগের উৎস। যেহেতু অতীন প্রথম দিকে দেবীর পূজায় ভুল করেছিল, তাই আজ তার এই অবস্থা। তিনি শাস্তি পাচ্ছেন সেই ভুল পূজার কারণে। দেবী রেগে গেলে ভুক্তভোগী প্রথমে চিন্তা ভাবনা এবং সাধারণভাবে কোনো কিছু বিবেচনা করা বন্ধ করে দেয়। তারপর তার মধ্যে মৃত হওয়ার একটা অনুভূতি হয়। সেজন্যই অতীন বারবার শ্মশানে যাচ্ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল সে একজন মৃত ব্যক্তি। এরপর ভুক্তভোগী সকলের কাছ থেকে দূরে সরে যায়, একা হয়ে যায়, পরিবার পরিত্যাগ করে এবং তারপর একটি ডাইনি তাকে হত্যা করতে আসে। অতীনের জীবনে এখন নতুন এসেছে ডামরি এবং তার কথাবার্তা শুনেই আমরা বুঝতে পারি যে ডামরি আসলে একজন ডাইনি। অতীন মূর্তিকে নেয়ার পর থেকেই সে তাকে নজরে রাখছিল। অতীন যখন ফল ফুল দিয়ে মূর্তিকে উপাসনা করা শুরু করে তখন ডামরি সম্মোহিত করে অতীনের বাড়িতে যায় এবং পুষ্পাজিকে সরিয়ে বাড়ির রসুই ঘরের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেয়। ডামরি অতীনকে নোংরা খাবার খাওয়ানোর মধ্য দিয়ে ধীরে ধীরে তার ভেতরের পবিত্রতা নষ্ট করেছিল এবং আজ অমাবস্যার রাতে সে তার আসল রূপে এসে অতীনকে হত্যা করবে। এই সব শুনে অতীন বলে যে তাদেরকে এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত এবং আগামীকাল সকালে এসে মূর্তিটা ফেলে দেওয়া উচিত। কিন্তু আঙ্কেল ভবেশ বলেন যে এই ডাইনি অতীনের পিছু তাড়া করা বন্ধ করবে না এবং অতীনকে আজই তার মুখোমুখি হতে হবে এবং তার অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। তারপর তারা চুপচাপ ঘরের ভেতরে যায় ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য। ভেতরে ডামরি তার ডাইনি রূপে এসে একটা কাটা হাত পুড়িয়ে দিচ্ছিল আগুনে এবং এই হাতটা দেখে অতীন বুঝতে পারে যে হাতটা আসলে পুষ্পাজির, অর্থাৎ এতদিন ডামরি পুষ্পাজিকে হত্যা করে এই বাড়িতেই লাশ লুকিয়ে রেখেছিল। ডামরি যখন বুঝতে পারে যে কক্ষে অতীন ছাড়াও আরেকজন আছে তখন সে ভবেশ আঙ্কেলকে আক্রমণ করে বসে এবং তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে অতীনকে আক্রমণ করতে যায়, কিন্তু অতীনের লকেটের কারণে সে অতীনকে আঘাত করতে পারে না। এমন পরিস্থিতিতে সে অতীনের মনকে আবারও সম্মোহিত করা শুরু করে এবং তাকে লকেটটি খুলে ফেলতে বলে। অতীন যে ইতিমধ্যেই খুব ভীত এবং প্রভাবিত হয়ে পড়েছিল সে ডামরির মোহচক্রে আটকে পড়ে। তার ভেতরে এতদিন পচা গলা খাবার যাওয়ার কারণে তার শরীর আর তার কথা শুনছিল না। অতীন তার লকেটটি খুলে ফেলে এবং এর ঠিক পরেই ডামরি অতীনকে আক্রমণ করে এবং তাকে মেরে দেবী মাতঙ্গীর শেষ রাজকীয় ভোগ বানাতে চায়। কিন্তু সে সময় অতীনের সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে যার সঙ্গে তার ধাবায় দেখা হয়েছিল। লোকটি বলেছিল যে প্রেম যে কোনো তন্ত্রের চেয়েও বড় অস্ত্র
অতীন তখন নিজের জীবনের থেকে ভবেশ আঙ্কেলের কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে যে তার বাবা মা মারা যাওয়ার পর এই ভবেশ আঙ্কেল কিভাবে তার এত যত্ন নিয়েছে, এবং এমন পরিস্থিতিতে ভবেশ আঙ্কেল যদি অতীনের কারণে মারা যায় তাহলে তার খুবই কষ্ট হবে। নিজের জীবনের চেয়েও ভবেশ আঙ্কেলের প্রতি তার বেশি ভালোবাসা চলে আসায় তার শরীরের ভেতরে এক অন্যরকম শক্তির জন্ম নেয়, যে শক্তি দিয়ে সে ভবেশ আঙ্কেলকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে চায়। এমন পরিস্থিতিতে অতীন কোনো রকমে সেই লকেটটি নিয়ে ডামরির মাথায় আঘাত করে, যা ডামরিকে ধ্বংস করে দেয় এবং তার দেহ বাতাসে অদৃশ্য হয়ে যায়। তারপর অতীন সেই ঘরে যায় যেখানে মূর্তিটি ছিল। অতীন নিজেকে বিজয়ী ভাবা শুরু করে এবং মূর্তির দিকে তাকিয়ে হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা আহত ভবেশ আঙ্কেলকে দেখতে পাই, যার যত্ন নিচ্ছিল অতীন। অতীন এখন সম্পূর্ণ স্বাভাবিক। সে আঙ্কেলকে বলে যে মূর্তিটা সে একটা নদীতে ফেলে দিয়েছে। আসলে অতীন আগের মতোই অফিসে ঠান্ডা মাথায় কাজ করা শুরু করে দিয়েছে এবং আবারও তার আগের জীবনে ফিরে গিয়েছে। আমরা অতীনের মোবাইলে দেখতে পাই যে মেয়েরা আবারও অতীনের দিকে মনোযোগ দিচ্ছে এবং আগের মতোই পার্টি এবং ডেটিংও করা শুরু করে দিয়েছে সে। সিরিজের শেষ দৃশ্যে আমরা দুজন মাতাল লোককে দেখতে পাই, যাদের মধ্যে একজন প্রস্রাব করতে একটা নদীর দিকে যায়, আর তখনই ডামরি তার সামনে এসে তাকে বলে যে আমার ক্ষুধা লেগেছে। লোকটি চিৎকার করে এবং এখানেই সিরিজটি শেষ হয়। আমরা বুঝতে পারি যে ডামরি ধ্বংস হয়নি, বরং এই মূর্তির মধ্য দিয়ে পানিতে পড়ে আবারও বেঁচে উঠেছে। প্রিয় দর্শক, এবার বাড়িতে অপরিচিত মূর্তি আনা সংক্রান্ত একটা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স বা নিজের জীবনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। 6 বছর আগে আমি ভুটানে ট্রাভেল করেছিলাম। সেখান থেকে চলে আসার আগের দিন তাড়াহুড়া করে একটা সুভেনির শপে যাই এই ট্যুরের স্মৃতি হিসাবে কিছু কেনার জন্য। ট্যুরের শেষ দিন, তাই হাতে টাকা পয়সাও প্রায় শেষের দিকে। তো নতুন জিনিস কিনে পয়সা খরচ না করে 200 রুপি দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড শোপিস কিনে ফেলি। শোপিসটা ছিল একটা মূর্তিটা খুব অদ্ভুত ধরনের। একটা মানুষের শরীরে যেন শূকরের মাথা লাগিয়ে দেয়া হয়েছে, আবার সেটি একটা ঢোল বাজাচ্ছে। বাংলাদেশে ফিরে আসার পর প্রথম কয়েকদিন কিছুই ঘটেনি। এরপর যখন লাগেজ থেকে মূর্তিটা বের করে আমার টেবিলে সাজিয়ে রাখলাম, তারপর থেকে টানা 6 দিন আমি একই ধরনের দুঃস্বপ্ন দেখতে লাগলাম। সব দুঃস্বপ্নতেই যেটা কমন থাকতো সেটা হলো অনেক টাকা এবং সাপের মাঝে আমি আটকে গেছি। টানা 6 দিন এটা হবার পর আমি আমার এক পরিচিত আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে আলাপ করি বিষয়টা নিয়ে। তিনি আমাকে প্রশ্ন করেন এই 6 দিনে কি বাসায় নতুন কিছু ঢুকিয়েছি কিনা আমি এই মূর্তিটির কথা বললে তিনি মূর্তিটিকে সরিয়ে দেওয়ার উপদেশ দেন। আমি সেদিন মূর্তিটাকে একটা বক্সে ভরে চিলেকোঠায় রেখে আসি। আশ্চর্যজনক হলেও সত্য, সেদিন আমি আর ওই দুঃস্বপ্নটা দেখতে পাই না। এরপর মূর্তিটাকে আমি কাঁচাবনের একটা অ্যান্টিক শপে বিক্রি করে দিয়ে এসেছিলাম। 500 টাকায় বিক্রি করে আমার কিছুটা প্রফিটও হয়েছিল বইকি, তবে সবচেয়ে বেশি প্রফিট হয়েছিল সেটা হলো মানসিক শান্তি পাওয়া। এজন্য না জেনে অপরিচিত কোনো মূর্তি বাড়িতে আনা ঠিক না, কারণ মূর্তিতে ব্ল্যাক ম্যাজিক করার ঘটনা কিন্তু হরহামেশাই ঘটে থাকে। যারা কুফরি বা কালো জাদু বিদ্যায় চর্চা করে তারা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করার জন্য এরকম মূর্তি বানিয়ে থাকে। তাই বাড়িতে কোনো নতুন শোপিস আনার আগে আমাদের সবার সাবধান থাকা উচিত। অন্তত একবার সেটির ছবি তুলে গুগল লেন্সে দিয়ে খুঁজে দেখা উচিত সেটি কি কোনো নির্দিষ্ট সিম্বল বহন করে কিনা। আর আপনারা যারা বাড়িতে এ ধরনের সমস্যায় ভুগছেন তারা বাড়িতে থাকা অপ্রয়োজনীয় মূর্তি জাতীয় শোপিসগুলোকে কয়েকদিনের জন্য সরিয়ে রেখে দেখতে পারেন, কাজ হলেও হতে পারে। প্রিয় দর্শক, কমেন্টে জানান আপনাদের কারো সঙ্গে এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি ভোগ সিরিজের গল্প। এবার আমি এই সিরিজের বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে যে সেই বৃদ্ধ লোকটি কে ছিল যিনি লকেট দিয়ে অতীনকে সাহায্য করেছিল। সেই লোকটি অবশ্য নিজেই তার নাম বলেছিল যে কৃষ্ণানন্দ মৈত্রী। তিনি ধাবাতে অতীনকে একটা লকেট দিয়েছিল এবং বলেছিল যে এর মাধ্যমে কোনো অশুভ শক্তি এবং অন্ধকার শক্তি অতীনকে স্পর্শ করতে পারবে না। এই লকেটটি কিন্তু পরবর্তীতে অতীনের জন্য এক ধরনের প্রতিরক্ষামূলক ঢাল হয়ে ওঠে। আমরা বলতে পারি যে এই আঙ্কেল ছিল আসলে এক ঐশ্বরিক শক্তির অধিকারী। অতীন তাকে রুটি দিয়ে সাহায্য করেছিল এবং এর বিনিময়ে তিনি অতীনকে সেই লকেটটি দিয়েছিল। সেই পুরোহিত যিনি মূর্তিটা সবার প্রথমে সুবেশকে দিয়েছিলেন
তিনি বলেছিলেন যে কেবলমাত্র একটি ঐশ্বরিক শক্তি অতীনকে বাঁচাতে পারবে এবং এই বৃদ্ধ লোকটি মূলত ছিল সেই ঐশ্বরিক শক্তির ধারক যিনি অচিনকে বাঁচাতে এসেছিল। পুষ্পাজির ব্যাপারটি তো পরবর্তীতে ক্লিয়ার হয়ে গেল যে তাকে ডামনি মেরে ফেলেছিল এবং তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে সে পূজা করত এবং তার দেবীকে ভোগ করে তান্ত্রিক বিভিন্ন আচার আচরণ পূর্ণ করত। আর সিরিজের লাস্টে আমরা দেখি যে সেই দেবী আবার ফিরে এসেছে। এখন প্রশ্ন হলো এই ডামরি কিভাবে আবার ফিরে আসলো? এখানে অতীনের কিছু ভুল আছে। অতীন সেই মূর্তিটা সবার শেষে নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু এই মূর্তির যে রিচুয়াল ছিল সেটা হলো মূর্তিটাকে কারো কাছে সমর্পণ করতে হবে। কারো কাছে বিনামূল্যে যদি মূর্তিটা সমর্পণ না করা হয় তাহলে মূর্তির আত্মা শান্ত থাকবে না এবং সে প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে। যেহেতু অতীন মূর্তিটাকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং এটি মূলত ছিল সেই মূর্তিকে অসম্মান করা, তাই মূর্তিটা প্রতিশোধ নেয়ার জন্য অন্য তীরে আবার ফিরে আসে এবং যে লোকগুলো মদ্যপান করছিল তাদের সামনে ভয়ঙ্কর রূপে হাজির হয়। প্রিয় দর্শক, এই সিরিজটি সম্পূর্ণরূপে ভালো এবং মন্দের দ্বন্দ্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি আমাদের দেখিয়েছে যে আমরা যখন কোনো কিছুকে না বুঝে আমাদের জীবনে নিয়ে আসি তখন সেটি আমাদের জন্য অনেক বড় সমস্যা হয়ে উঠতে পারে। এবং আরেকটা মেসেজ আছে, সেটা হলো আমাদের এই পৃথিবীতে অন্যের প্রতি প্রেম এবং শুভাকাঙ্ক্ষাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অতীন যতক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল ততক্ষণ সে অসহায় ছিল, কিন্তু যখনই তার মধ্যে চিন্তা এলো যে ভাবেশ আঙ্কেলকে বাঁচাতে হবে তখন তার ভেতরে এক অলৌকিক শক্তি ভর করে। এটাকেই কিন্তু বলা হয় ভালোবাসার শক্তি। এভাবেই ভালোবাসা মানসিক একটি ব্যাপার হলেও আমাদের শারীরিক শক্তির সঙ্গে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করে। তবে ভোগ গল্পটির প্রকৃত মজা পেতে হলে আপনাকে কিন্তু সানডে সাসপেন্সের সেই এপিসোডটি দেখতে হবে। এপিসোডটির লিংক আমি কমেন্টে দিয়ে রাখবো। সানডে সাসপেন্সে মীরের গলায় এই ভোগ এপিসোডটি শুনে যতটা মজা পাবেন, সত্যি কথা বলতে হইচয়ে এপিসোডটি অতটা ভয়ঙ্করভাবে ফুটিয়ে তুলতে পারেনি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলোকে ফেসবুকেও আপলোড করা শুরু করেছি আমাদের R4 Review বাংলা চ্যানেলে। আপনারা যারা আমাদের সঙ্গে ফেসবুকে সংযুক্ত হতে চান তারা আমাদের পেজে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভোগ ওয়েব সিরিজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।